আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ঘুমের মাঝেও মাথায় ভোঁতা এক ধরনের ব্যথা হচ্ছিল তার। দুপুর পর্যন্ত বিছানায় এপাশ ওপাশ করে বাকিটা সময় অযথায় বসে থেকেছে সে। বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে শোবার ঘর থেকে বেরিয়ে এসে দরজায় দাঁড়িয়েছে পৃথা। নতুন জায়গা আর এমন নিস্তব্ধ ঘুমন্ত পুরীতে করার মতো কিছুই খুঁজে পাচ্ছে না সে। মনটা অযথায় বিষণ্ণ থেকে বিষণ্ণতর হয়ে উঠছে। পৃথা কিছুক্ষণ দরজায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে থেকে পা টিপে টিপে শুভ্রবের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরটা আজও অন্ধকার। পৃথা এক পায়ে ভর দিয়ে অন্ধকার ঘরটায় উকি দিল। ভেতরটা দেখা যাচ্ছে না। ভেতরে কোনো প্রাণী আছে কি নেই সেটাও বোঝা যাচ্ছে না। পৃথা আরেকটু হেলে পড়ে কপাল কুঁচকে তাকাতেই কোথা থেকে বিশাল মানুষটি দরজায় এসে দাঁড়ালো। শুভ্রবের অনাকাঙ্ক্ষিত আগমনে ভয়ে শরীরের ব্যালেন্স হারিয়ে ফেললেও নিজেকে যথারীতি সামলে নিল পৃথা। সোজা হয়ে দাঁড়িয়ে শুভ্রবের দিকে তাকালো। এই মুহূর্তে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে তার। না জানি শুভ্রব তার সম্পর্কে কি ভাবছে। এই মুহূর্তে নিজের গালেই কষে একটা চর বসাতে ইচ্ছে করছে তার। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে হাসার চেষ্টা করলো পৃথা। শুভ্র ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়ল। আপনি? পৃথা থতমত খেয়ে বলল, আমি পৃথা। শুভ্রব কপাল কুঁচকে কিছু একটা ভাবল। পৃথা খেয়াল করলো অফ হোয়াইট ঢোলা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজারে শুভ্রব নামক লোকটিকে ভয়ঙ্কর রকম সুন্দর লাগছে। শুভ্রব ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে স্ট্রং হয়ে দাঁড়ালো। গম্ভীর গলায় বলল, ও সাদ্দাব ভাইয়ের বোন, সরি আপনার ফেসটা মনে ছিল না, তাই হঠাৎ গেস করতে পারিনি। কিছু বলবেন? আপনার ফেসটা মনে ছিল না। কথাটা শুনেই সুপ্ত রাগে ফুঁসে উঠল পৃথা, কিন্তু প্রকাশ করল না। একটা জলজ্যান্ত মানুষের ফেস কি করে ভুলে যেতে পারে একজন পুরুষ মানুষ? এই লোকের কি স্মৃতিশক্তির ব্যামো আছে, নাকি পৃথাকে ইচ্ছেকৃতভাবে অপমান করছে? পৃথার রাগে দুঃখে কান্না পাচ্ছে। এই লোকটাকে ভয়ানক কিছু গালি দিতে ইচ্ছে করছে। পৃথা সময় নিয়ে শ্বাস নিল। তারপর শুভ্রবের মুখের দিকে তাকিয়ে মাথা নাড়ল। অর্থাৎ সে কিছু বলবে না। শুভ্রব এবার দরজা থেকে খানিকটা সরে গিয়ে বলল, আপনি কি ভিতরে এসে বসবেন? পৃথা ব্যস্ত হয়ে বলল, না, বসবো না। ইটস ওকে। ও আচ্ছা, আসলে আমার একটু বাইরে যেতে হবে, তৈরি হব। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার সাথে পরে কথা বলি। পৃথা জোরপূর্বক হেসে বলল, নিশ্চয়ই। পৃথা নিশ্চয়ই শব্দটা বলার সাথে সাথেই ঘরের ভেতরে ঢুকে দরজা লক করলো শুভ্রব। প্রচন্ড রাগে পৃথার শরীর থরথর করে কাঁপতে লাগলো। নিজেকে কি মনে করে এই ছেলে? সে কোথায় যাবে, কি করবে, তা কি পৃথা জানতে চেয়েছে? ইচ্ছে থাকলে জাহান্নামের মোড়ে গিয়ে বসে থাকুক, হু কেয়ার্স। পৃথা বেশ কয়েকবার জোরে জোরে শ্বাস নিল। এই বাসায় আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না তার। সাদাফ বলেছে আজ রাতেই বনানীতে নিজের ফ্ল্যাটে ফিরে যাবে তারা। আচ্ছা, রাতুদের কত ঘন্টা কত মিনিট বাকি? পৃথা নিজের শোবার ঘরে গিয়ে বালিশে ঠ্যাস দিয়ে বসতেই বিনা নিমন্ত্রণে রাতের সেই বিশ্রী স্বপ্ন দৃশ্যটা চোখের সামনে খেলে গেল। পৃথার রাগটা এবার আরো বহু গুণ বৃদ্ধি পেল। পাশের রুমের ওই লম্বা করে লোকটিকে যাচ্ছে তাই ভাষায় গালি দেওয়ার সুপ্ত ইচ্ছে জাগতে লাগলো। সে মানুষটির উপর সব দোষের দায়ভার দিয়ে মনকে জোরপূর্বক বোঝাতে লাগলো এই অসহ্য মানুষটিকে সে এক বিন্দুও সহ্য করতে পারে না, একটুও না। নিজের মনের সাথে ঘণ্টাখানেক বোঝাপড়া করার পর হঠাৎই ফুপিয়ে কেঁদে উঠল পৃথা। কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে তার। ভয়ানক কষ্টে বুকে রক্তক্ষরণ হচ্ছে। বুক জুড়ে শুরু হচ্ছে অদ্ভুত এক তোলপাড়। অথচ যাকে কেন্দ্র করে এই তোলপাড় সেই কত সন্দিহান, নিরাগ্রহ। তার গায়ে এই তোলপাড়ের হাওয়া লাগে না। সে মুহূর্তের জন্যেও পৃথাকে ভাবে না। ভাবনার তালে তালে পৃথার রাগ বাড়ে, বাড়ে কষ্টটাও। শুভ্র তাদের বাসা থেকে ফেরার পর 1 মাস কেটে গেছে। এই 1 মাসে শুভ্রতা বেশ খানিকটা সংসারী হয়ে উঠেছে। নিজের ছোট্ট সংসারটাকে গুছিয়ে রাখার কত শত টেকনিক নিজে নিজেই উদ্ভাবন করেছে। সংসার, স্বামী, ভার্সিটি, ক্লাস, পড়াশোনা সবকিছু একা হাতে সামলে নিতে শিখেছে। যদিও সাদাফ তাকে সাধ্যাতীত সাহায্য করে, তাকে বোঝায়, রাতে আর সকালের সময়টুকু শুধু তাকে দিতেই চেষ্টা করে।
ছুটির দিনগুলোতে পৃথা আর শুভ্রতাকে রান্নাঘর থেকে বহিষ্কার করে নিজ হাতে রান্না করে। সব মিলিয়ে সাদাফের এই ছোট্ট দুনিয়ায় শুভ্রতা ভীষণ সুখে আছে। তনয়ার বলা সেই সত্যিকারের সুখ। শুভ্রতা অর্পণের শোবার ঘরের বিছানায় বসে আছে। ভার্সিটি শেষ করে আন্টির জরুরি তলবে বান্ধবী সহ এখানে এসেছে তারা, কিন্তু এখানে এসে সব কেমন ওলট পালট লাগছে। সিচুয়েশনটা ঠিক ম্যাচ হচ্ছে না। দীর্ঘ সময় চুপ থাকার পর বিরক্ত কণ্ঠে বলে উঠল শুভ্রতা। কাহিনী কি? আন্টি ফোন দিয়ে বলল তুই নাকি বিয়ের কথা শুনে অবরোধ করছিস, দরজা টরজা লাগিয়ে নাকি বিদিকিস্তা অবস্থা করছিস, কিন্তু এখানে তো দেখি সব উল্টো। তুই তো বিয়ের খবরে রীতিমতো নাচছিস অর্পু। প্রেমা কনফিউজড হয়ে বলল, আমিও ঠিক বুঝতেছি না, তুই কি বিয়ের খবর শুনে শক খেয়ে পাগল টাগল হয়ে গিয়েছিস? নাচছিস কেন? অর্পণ খুশি খুশি মুখ নিয়ে শুভ্রতার পাশ ঘেঁষে বসত। শুভ্রতার গায়ের উপর গা এলিয়ে দিয়ে বলল, আরে ধুর, পাগল হতে যাব কেন? আমি তো খুশিতে নাচছি। আমার সাথে কার বিয়ের কথা চলছে জানিস? অর্পণের কথার প্রত্যুত্তরে তিনজনই একই সুরে প্রশ্ন করল। সবাই একসাথে, কার? অর্পণ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমার সেই ক্রাশ মার্কা কাজিনের, তাও আবার সে নিজে থেকে বিয়ের সম্বন্ধ পাঠিয়েছে। ভাবা যায়? আহা, আমার তো খুশিতে মরে যেতে ইচ্ছা করছে। অর্পণের কথায় সামনের চোয়াল ঝুরে পড়ার জোগাড় পুষ্পীর। সে চোখ বড় বড় করে বলল, তাহলে দরজা লাগিয়ে অবরোধ কেন করছিস? এটা আবার কোন নাটক? আরে আম্মু বিয়ের কথা বলল আর আমি নাচতে নাচতে রাজি হয়ে গেলাম। বিষয়টা কেমন দেখায় না? অ্যারেঞ্জ ম্যারেজ ব্যাপারটা তো আসতে হবে নাকি? তাই একটু ঢং করছি আর কি, নাথিং এলস। অর্পণের যুক্তিতে তিন বান্ধবীরই চোখ চরক গাছ। পুষ্পী কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, ব্রিলিয়ান্ট দোস্ত। বান্ধবীদের আলাপচারিতার মাঝেই রুমে এলেন অর্পণের মা আঞ্জুমান আরা। আঞ্জুমান আরা ধীর পায়ে মেয়ের বিছানার এক কোণায় বসলেন। আদুরে গলায় বললেন, বন্ধুদের নিয়ে দুপুরের খাবারটা খেয়ে নে বাবু। তোর বাবার সাথে কথা হয়েছে এবং তোর বাবা ঈশানদের পরিবারকে মানা করে দিয়েছে। আমাদের মেয়ে না চাইলে কিসের বিয়ে? এবার খুশি? আঞ্জুমান আরার কথায় চোখ বড় বড় করে তাকালো অর্পণ। শুভ্রতা পুষ্পী একে অপরের দিকে তাকালো। অর্পণ তাড়াহুড়ো করে বলল, না না আম্মু, মানা করার দরকার নেই। তোমাদের খুশি আমার খুশি, আমি রাজি মা, সমস্যা নেই। আঞ্জুমান আরা দৃঢ় গলায় বললেন, তোকে ব্যস্ত হতে হবে না বাবু। আমাদের একটা মাত্র মেয়ে, তার ইচ্ছের বিরুদ্ধে কিছু হবে না। আমাদের ইচ্ছেটা তোর উপরে চাপিয়ে দেবো কেন? বিয়ে ক্যান্সেল। এবার খেতে আয়, টেবিলে খাবার দিচ্ছি। কথাটা বলে নিঃশব্দে বেরিয়ে গেলেন আঞ্জুমান আরা। কিছুক্ষণ ঘরে থমথমে নীরবতা চলার পর পুষ্পী মৃদু গলায় বলল, অ্যাকচুয়ালি টু মাচ ব্রিলিয়ান্ট। সাথে সাথেই প্রাণখোলা হাসিতে ফেটে পড়ল তিনজন। শুভ্রতা হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ল। অর্পণ দুঃখী দুঃখী মুখ নিয়ে বলল, তোরা হাসছিস? আমার কান্না পাচ্ছে। আমার প্যারেন্টস তোদের প্যারেন্টসদের মতো জোর করে বিয়ে দেয় না কেন? হোয়াই ম্যান, হোয়াই? হেমন্ত মাস, ভীষণ ঠান্ডা না পড়লেও বিকেলের শেষ ভাগটায় হালকা শীত শীত ভাব। সাদাফ দরজার সামনে দাঁড়িয়ে আছে, অস্থির হাতে কলিং বেল চাপছে। কেউ দরজা খুলছে না। সাদাফের টেনশন বাড়তে লাগলো। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেই পৃথা ফোন করে শুভ্রতার অসুস্থতার কথা জানিয়েছে। শুভ্রতা নাকি ভার্সিটিতে ক্লাস চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েছে। যেই সেই অসুস্থ নয়, সাংঘাতিক রকমের অসুস্থ। অন্য সময় হলে পৃথার কথাটা ঠিক পাত্তা দিত না সাদাফ, কিন্তু এখন চিন্তা হচ্ছে পৃথা নিশ্চয় শুভ্রতার অসুস্থতা নিয়ে মিথ্যাও বলবে না। সাদাফ কপাল কুঁচকে আবারও কলিং বেল চাপল। দুবারের মাথায় দরজা খুলে দিল প্রেমা। সাদাফ প্রেমাকে দেখে বিশেষ অবাক হলো না। চিন্তিত ভঙ্গিতে ভেতরের ঘরের দিকে যেতে যেতে প্রশ্ন ছুড়ল, সুব্রত কোথায়? রুমে রেস্ট নিচ্ছি। সাদাফ জবাবে কিছু বলল না। বুকটা অল্প বিস্তর কাঁপছে। কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে শুভ্রতা। বুক পর্যন্ত কাঁথা টানা, চোখে মুখে একরাশ ক্লান্তি। শুভ্রতার ডান পাশে বসে আছে অর্পণ, চোখ দুটো স্মার্টফোনের স্ক্রিনে নিবদ্ধ। সাদাফ রক্তশূন্য মুখে শুভ্রতার পাশে গিয়ে বসল। শুভ্রতার বাম হাতটা নিজের হাতে নিয়ে বলল,
সাদাফের স্পর্শে চোখ মেলে তাকালো সুব্রতা। অর্পণ মুখস্থ বিদ্যার মতো গড়গড় করে বলতে লাগলো, ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে গিয়েছে ভাইয়া। যদিও সুবি বিষয়টাকে চেপে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমাদের সাথে তার চাপাচাপি চলে না। সুবি যদিও বলবে আপনাকে, তবে আমি বললেও ক্ষতি নেই। আমরা খালামণি হতে চলেছি ভাইয়া। বিয়ের 3 মাসের মধ্যে দারুণ একটা নিউজ পেয়ে আমরা সবাই ভীষণভাবে চমকিত। খুব সুন্দর একটা সংবাদ দিয়েছি। এখন আমাদের ট্রিট দেন। সাদাফ পাত্তা না দিয়ে বলল, ভেরি ফানি। সত্যি করে বলো তো কি হয়েছিল? ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে? আমায় আগে জানোনি কেন? সাদাফের ব্যস্ততা দেখে মুচকি হাসল সুব্রতা। ততক্ষণে পৃথা আর পুষ্পিও দরজায় এসে দাঁড়িয়েছে। সাদাফ সবার হাসি মাখা মুখে চোখ ঘুরিয়ে হঠাৎই চমকে উঠল। বিস্ময় নিয়ে বলল, উর্পির কথাটা সত্যি? সুব্রতা হাসল। টলমলে চোখ দুটো অদ্ভুত উজ্জ্বলতায় জলজল করে উঠল। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল চোখের কোণ বেয়ে। সাদাফ কিছুক্ষণ থম মেরে বসে রইল। এই স্বাভাবিক সত্যটাকে বিশ্বাস করতে পারছে না সে। ছোট্ট একটা সংবাদ যে জীবনের এত বড় সার্থকতা বহন করার শক্তি রাখে, ধারণাই ছিল না তার। বেশ কিছুক্ষণ চুপ থেকে প্রথম যে কথাটা বলল তা হলো, তুমি খেয়েছো? অর্পণ চোখ কপালে তুলে বলল, সে কি কথা ভাইয়া? মানুষ বাবা হবে শুনলে বউকে কোলে নিয়ে ধেই ধেই করে নাচে, মিষ্টি মুখ করায়, ভালোবাসা প্রকাশ করে। আর আপনি তো দেখি তার আশেপাশেই যাচ্ছেন না। আপনাকে দেখে মনে হচ্ছে বাবা হওয়াটা খুবই কমন একটা ব্যাপার। এই টাইপ খবরগুলো রোজই শুনেন আপনি। এতে অবাক বা আনন্দিত হওয়ার কিছুই নেই। সাদাফ হাসল, হাসি মুখে উত্তর দিল, ধেই ধেই করে নাচলে কি আরো তাড়াতাড়ি বাচ্চার বাবা হয়ে যাবো আমি? হব না তো, তাহলে লাফালাফি করে কি লাভ? অর্পণ প্রত্যুত্তরে কিছু বলবে তার আগেই উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল পৃথা, আমি কিন্তু বাবা মাকে জানিয়ে দিয়েছি ভাইয়া। মা তো ভীষণ খুশি। উফ, আমার যে কি মজা লাগছে। ভাবি, তুমি 9-10 মাস শুধু আমাকেই দেখবে, বুঝছো? আমার ভাতিজা অথবা ভাতিজি যাই হোক, একদম আমার মতো হবে। আমাদের পাশে আরেকটা বাবু আসছে। আমি এবার দুজনের সিনিয়র হয়ে যাচ্ছি। ইস, ভাবতেই ভালো লাগছে। সাদাফ মজা করে বলল, তোর মতো হওয়া চলবে না, তোর মতো হলেই ঝামেলা। তুই যে ফাজিল। পৃথা অবাক চোখে তাকালো, বিস্ময় নিয়ে বলল, আমি ফাজিল? কেন, তুই ফাজিল না? একদমই না। ভাবি, তুমি বলো আমি ফাজিল? সুব্রতা দুর্বল গলায় বলল, একদমই না। এই, আমার ননদিনীকে একদম ফাজিল বলবে না, নয়তো বাসায় ভাতটা বন্ধ। ঠিক না পৃথা? পৃথা খুশিতে লাফিয়ে উঠল। সুব্রতাকে দু একটা উড়ন্ত চুমু দেখিয়ে সাদাফের দিকে তাকিয়ে মুখ ভেঙাল। সাদাফের নিঃশব্দ হাসি আরও খানিকটা চওড়া হলো। হঠাৎ করেই খেয়াল করল তার হাত পা ঝিমঝিম করছে। সে বাবা হবে। কথাটা ভাবতেই সারা শরীরে অদ্ভুত এক মাদকতা তৈরি হচ্ছে। আচ্ছা, বাবা হওয়াটা কি সত্যি এতটা খুশির, নাকি শুধু সাদাফের কাছে লাগছে? কিছুদিন পর তার ঘরে তারই একটা অংশ চোখের সামনে বেড়ে উঠবে। বাবা বাবা বলে ঝাঁপিয়ে পড়বে বুকে। হুফ, সাদাফ আর ভাবতে পারছে না। যে কাজটা কখনো করেনি, আজ তাই করতে ইচ্ছে করছে। হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে করছে। পৃথিবীর সবাইকে জানাতে ইচ্ছে করছে যে সেও বাবা হতে চলেছে। বাবা, কি ভারী একটা শব্দ। হাতের মুঠোয় থাকা সুব্রতার হাতটা আরও খানিকটা শক্ত করে ধরল সাদাফ। ঘরে বিদ্যমান এতগুলো মানুষের অগোচরে দুজনের চোখাচোখি হলো। সাদাফের চোখ থেকে ঠিকরে পড়া আনন্দ আর কৃতজ্ঞতাটা উপলব্ধি করতে পেরে টলমল করে উঠল সুব্রতার চোখ। এই মুহূর্তে সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া মেয়েটির কপালে উষ্ণ পরশ এঁকে দিতে ইচ্ছে করছে সাদাফের। বুকের সাথে শক্ত করে লেপ্টে রাখতে ইচ্ছে করছে মেয়েটাকে, কিন্তু ঘরে থাকা বাকি মানুষগুলোর জন্য সম্ভব হয়ে উঠছে না। অপ্রতিরোধ্য ইচ্ছেটাকে চেপে যেতে হচ্ছে। সাদাফের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। শুভ্রতার মায়াময় মুখের দিকে নির্নিমেষ তাকিয়ে থেকে বুকের তৃষ্ণাটাকে তীব্র থেকে তীব্রতর করে তুলতে লাগলো। শুভ্রতা বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। রাদিবা আহমেদ শুভ্রতার ডান হাতটা পরম আদরে নিজের কোলের উপর রেখে মাঝে মাঝে হাত বুলাচ্ছেন হাতে। খুশিতে চোখ দুটো চিকচিক করছে তার। শুভ্রতাকে এই মুহূর্তে কি বলা উচিত?
শুভ্রতাকে নিজের খুশিটা কিভাবে বোঝানো যেতে পারে তা ঠিক ধরতে পারছেন না তিনি। শুভ্রব ঘরের এক কোণায় হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। এসেছে থেকে অবাক চোখে শুভ্রতাকে দেখে চলেছে, কোনো কথা বলছে না। পুরো ঘরে পিনপতন নীরবতা। এই নীরবতা কাটিয়ে প্রসঙ্গ টানলেন রাদিবা আহমেদ। সাদাফ, বাবা কিছু ভেবেছো? সাদাফ বিছানা থেকে খানিকটা দূরে একটা চেয়ার টেনে বসেছিল। শাশুড়ির প্রশ্নে নম্র গলায় উত্তর দিল। কি বিষয় মা? রাদিবা আহমেদ কোনরূপ ভূমিকা না করে বললেন, এখানে তো তুমি একা থাকো বাবা, তারপরও সারাদিন অফিসেই কাটাতে হয়, ব্যস্ত থাকো। শুভের দেখাশোনা করারও তো একটু প্রয়োজন আছে না? সাদাফ আগের মতো করে উত্তর দিল। আমি কেন একা হব মা? আমাদের সাথে পৃথাও থাকে, এখনকার একটা ভার্সিটিতেই ভর্তি হয়েছে এবছর। রাদিবা আহমেদ মুখ কাচুমাচু করে বললেন, তা না হয় ঠিক আছে, কিন্তু শুভ্রতার ভার্সিটি তো ধানমন্ডিতে। এই অবস্থায় প্রতিদিন বনানী থেকে ধানমন্ডিতে তার যাওয়াটা রিস্ক হয়ে যায় না? তুমি বললে এই কমাস না হয় শুভি আমাদের সাথে ধানমন্ডিতেই থাকুক। রাদিবা আহমেদের প্রস্তাবে আতকে উঠল সাদাফ। এই কয় মাস মানে? শুভ্রতার এখন 2 মাস চলছে, আরো 8টা মাস শুভ্রতাকে ছেড়ে থাকতে হবে। ভাবতেই তো দম বন্ধ লাগছে। তাছাড়া সাদাফ তার প্রথম সন্তান পেতে চলেছে, সেই সন্তান রিলেটেড ছোট্ট ছোট্ট বিষয়গুলোকেও সে মিস করতে চায় না। শুভ্রতার ভেতরের অস্তিত্বটার ধীর গতিতে বেড়ে ওঠাটা নিজের চোখে দেখতে চায় সাদাফ। দুজনে মিলে সুখের জোয়ারে ভাসতে চায়। সাদাফকে নিশ্চুপ থাকতে দেখে তাড়াহুড়ো করে বলে উঠলেন রাদিবা, না মানে আমি বলছিলাম কি, তুমি, পৃথা, শুভি তিনজনেই না হয় এই কমাস আমাদের সাথেই থাকো। আসলে শুভি আমাদের একমাত্র মেয়ে, ওকে নিয়ে খুব ভয় হয়। সাদাফ আগের মতোই নীরব হয়ে বসে রইল। ততক্ষণে শুভ্রবের চোয়াল শক্ত হয়ে এসেছে। কঠিন চোখে মায়ের দিকে তাকিয়ে আছে সে। মায়ের এসব অদ্ভুত কথাগুলোতে বরাবরই ভীষণ বিরক্ত হয় শুভ্রব। সাদাফ যে ধরনের মানুষ, তাতে যে সে কখনোই শ্বশুর বাড়ি গিয়ে পড়ে থাকবে না তা তো জানা কথা। তারপরও রাদিবার এমন অযৌক্তিক প্রস্তাবের কোনো মানে হয়? সাদাফকে চুপ থাকতে দেখে আবারও একই কথা জিজ্ঞেস করলেন রাদিবা। কিছুক্ষণ চুপ থাকার পর মৃদু হেসে উত্তর দিল সাদাফ, আমার বাইকটা বাসায় অযথাই পড়ে আছে মা। শুভ্রতাকে এই কয়েক মাস না হয় বাইকে করে ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়ে আসবো আমি। আর তাছাড়াও 3rd সেমিস্টার তো শেষ প্রায়। তবুও মায়ের প্রসঙ্গটা এতক্ষণ শুভ্রতাও খানিক শঙ্কিত বোধ করছিল। এবার আর চুপ থাকতে না পেরে মায়ের হাতটা চেপে ধরে বলল, ও তো ঠিকই বলেছে মা, সেমিস্টার তো প্রায় শেষই, ফাইনাল ইয়ারে পড়াশুনো ঠিক ম্যানেজ করে নিব আমি। তাছাড়া পুষ্পিরা সবাই আছে, তো চিন্তা করো না। চিন্তা করব না মানে? এখন না হয় ঠিক আছিস, কিন্তু কয়েক মাস পর ভারী শরীর নিয়ে কি করে অত দূর থেকে আসা যাওয়া করবি তুই? এমনিতেই তো শরীরে কিচ্ছু নেই, বাচ্চা আর তোর দুজনের জন্যই তো রিস্কি হয়ে যাবে ব্যাপারটা। সাদাফ মৃদু গলায় বলল, চিন্তা করবেন না মা, বেশি সমস্যা হলে কয়েক মাস পর না হয় ধানমন্ডির দিকে বাসা ভাড়া নিয়ে নেব। রাদিবা বিস্ময় নিয়ে বলল, সে কি, এখানে নিজস্ব ফ্ল্যাট রেখে বাসা ভাড়া? রাদিবাকে কথাটা শেষ করতে না দিয়েই বিরক্ত কণ্ঠে বলে উঠল শুভ্রব, মা প্লিজ থামো তো। সমস্যা নেই সাদাফ ভাই, আমিও তো আছি, অলওয়েজ ফ্রি থাকি। মাঝে মাঝে না হয় আমিও পৌঁছে দেবো শুভিকে। সাদাফ ছোট্ট নিঃশ্বাস ফেলে শাশুড়ির দিকে তাকালো। চোখ নামিয়ে নম্র গলায় বলল, আমার উপর বিশ্বাস রাখতে পারেন মা, আপনার মেয়ের এতটুকু অযত্ন হতে দেবো না। আমি বেঁচে থাকতে তো নয়ই। এটুকু বলে চোখ তুলে তাকালো সাদাফ। চোখে চোখ রেখে ভারী আত্মবিশ্বাস নিয়ে বললেন, চিন্তা করবেন না মা। রাদিবা আহমেদ সাদাফের ফরসাটে মুখের দিকে তাকিয়ে রইলেন, জবাব দিলেন না। তার বুকে সাদাফের জন্য থাকা অন্যরকম স্নেহটা বুকে আরো একবার দোলা দিয়ে গেল। মনের মাঝে সুপ্ত মাতৃত্বটা গর্জে উঠে প্রার্থনা করতে লাগলেন, বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও। আকাশে ঝাঝা রোদ, কপালে হাত রেখে ফর্সা মুখটাকে আড়াল করার চেষ্টা করছে পৃথা। সকালে ঠান্ডা পড়লেও এই ভর দুপুরের বিশ্রী গরমে শরীরটা কেমন আঠালো লাগছে পৃথার। পৃথা ওনার কোনা দিয়ে মুখ মুছে ডান দিকের রাস্তাটির দিকে তাকালো। জনাকীর্ণ রাস্তায় কাঙ্ক্ষিত যানটা দেখতে না পেয়ে কপাল কুঁচকে এলো। বক্র চোখে হাতে থাকা ফোনটাতে সময় দেখলো 11:45। ঠিক এই সময়টাতে ভার্সিটির বাসটা আসার কথা, কিন্তু আসছে না।
বিরক্তিতে মুখের ভেতরটা তেতো হয়ে এলো পৃথার। ডান হাতটা কপালের উপর আড়াআড়ি ভাবে রেখে আশেপাশে তাকাতেই বিরক্ত চোখ জোড়াতে নেমে এলো শিথিলতা। ওই তো রাস্তার গোড়ার দিকেই ওই অসহ্যকর লোকটি দাঁড়িয়ে আছে, 2 আঙুলে ধরে রাখা সিগারেট কি আয়েশ করেই না টান দিচ্ছে। একদলা সাদা ধোঁয়া শুষে নিয়ে আবারও এই খাঁ খাঁ রোদে ছড়িয়ে দিচ্ছে। পৃথা অদ্ভুত এক মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল। এতদিন সিগারেট পছন্দ না করা মেয়েটার হঠাৎই মনে হলো সিগারেট না খেলে সত্যিকার অর্থে পুরুষ মানুষ হওয়া যায় না। পুরুষরা সিগারেট খাবে এটাই নিয়ম, তাদের সিগারেট না খেলে চলবে কেন? পৃথা কম্পিত পায়ে শুভ্রবের কাছাকাছি গিয়ে দাঁড়ালো, গলার সাথে যুদ্ধ করে কোনো রকম প্রশ্ন করল,